হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। শুভ সকাল সকলকে। টিডব্লিউএস একাডেমির গুরুত্বপূর্ণ 7 নম্বর পর্বে, মাফ করবে 12 নম্বর পর্বে আমরা আজ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো সেই সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে, সকলকে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের সমস্ত ক্লাস লাইভে দেখতে অবশ্যই কিন্তু টিডব্লিউএস একাডেমিতে সকাল 7টাতে যুক্ত হয়ে যাবে। দিস ইজ আরাবুল রহমান। আমি প্রতিদিন সকাল 7টাতে তোমাদের এই সেশনটি কিন্তু নিয়ে থাকি। তো অবশ্যই প্রতিদিনে মনে করে এই সেশনটিতে যুক্ত হবে। চলো আমরা আজকে দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে স্ক্রিনে। প্রথম প্রশ্ন স্ক্রিনে যেটা বলা হচ্ছে, চরকুলা লোকনৃত্যটি মূলত কোন রাজ্যে পরিবেশিত হয়ে থাকে? চরকুলা গুরুত্বপূর্ণ একটা লোকনৃত্য এবং এসএসসি এমটিএস এর পিওয়াইকিউস একটা প্রশ্ন। এসএসসি এমটিএস পরীক্ষায় কিন্তু এটা পিওয়াইকিউস বা প্রিভিয়াস ইয়ারে এসেছিল প্রশ্নটা। তো চরকুলা নৃত্যটি কোথায় পরিবেশিত হয়? কমেন্ট করে তার উত্তর জানিয়ে ফেলো সকলে। অলরাইট এভরিবডি, তো এটার উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্যে চারকুলা নৃত্যটি কিন্তু পরিবেশিত হয়। নেক্সট প্রশ্ন, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা বা কীটপতঙ্গ সংক্রান্ত যে বিজ্ঞান হয়ে থাকে, বিদ্যা বা বিজ্ঞান, এটাকে কি বলা হয়ে থাকে? কীটপতঙ্গ বা পোকামাকড় সংক্রান্ত, কীটপতঙ্গ বা পোকামাকড় সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞানকে আমরা কি বলে থাকি সাধারণত? এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে এন্টোমোলজি। খুবই ইম্পর্টেন্ট টার্ম একটা, পরীক্ষায় কিন্তু বিভিন্ন সময় এটা এসে থাকে। নেক্সট আমাদের যদি পরবর্তী দেখি, সাইটোলজি কাকে বলা হয়? সাইটোলজি হচ্ছে কোষ বিদ্যাকে বলা হয়ে থাকে। কোষ সংক্রান্ত যে বিদ্যা হয়ে থাকে, কোষ বিদ্যাকে কিন্তু সাইটোলজি বলা হয়ে থাকে। এছাড়া মাইকোলজি হচ্ছে ছত্রাক বিদ্যাকে বলা হয়। ছত্রাক সংক্রান্ত যে বিদ্যা হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি মাইকোলজি। আর ভাইরোলজি হচ্ছে ভাইরাস বিদ্যা। ভাইরাস বিদ্যাকে বলা হয়ে থাকে কি? ভাইরোলজি বলা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন সংক্রান্ত বিদ্যা যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন মাঝে মধ্যে দেয়া হয়ে থাকে। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতাকে? বকাটক রাজবংশটি প্রতিষ্ঠা করেছিলেন বিন্ধ শক্তি নামক একজন ব্যক্তি। 4 নম্বর প্রশ্ন, একটি এক্সেল শিটে মোট কতটি সারি থাকে? এক্সেল শিট বা মাইক্রোসফট এক্সেল যেটা থাকে, এক্সেল শিটে কতগুলি সারি বা রো থাকে? নেক্সট আমাদের প্রশ্ন নাম্বার 4, উত্তর কি হবে এটার? একটি এক্সেল শিটের ভিতরে যদি আমরা দেখি, এখানে কিন্তু কতগুলো রো থাকে? এখানে রো থাকে 10 লক্ষ। সর্বোচ্চ কতগুলো থাকতে পারে অ্যাকচুয়ালি? 10,48,576টি কিন্তু রো থাকতে পারে একটি এক্সেল শিটে সর্বোচ্চ। 10,48,576টি কিন্তু এখানে এক্সেল শিটে রো থাকে। এরপরে দেখো এখানে কতগুলি কালাম থাকে? 16,384টি কালাম থাকতে পারে। সর্বাধিক 10,48,576টি এখানে রো থাকতে পারে, আর কালাম থাকতে পারে 16,384টি সর্বোচ্চ কিন্তু কলাম এখানে থাকে। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন, গৌড়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌড় রাজ্য বা গৌড়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, খুবই ইম্পর্টেন্ট একটা নাম, পরীক্ষায় কিন্তু আসে প্রশ্ন এখান থেকে।
গৌড়ের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, তিনি হচ্ছেন শশাঙ্ক। গৌড়ের প্রতিষ্ঠাতা ছিলেন বা গৌড়ের প্রথম রাজা ছিলেন। এবং তিনি গৌড় রাজ্যটি কবে প্রতিষ্ঠা করেছিল জানো? গৌড় রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল বা স্থাপিত হয়েছিল শশাঙ্ক কর্তৃক 606 খ্রিস্টাব্দে গৌড় রাজ্য প্রতিষ্ঠা হয়। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বা গৌড়ের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল তার কোথায় জানো? তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। কর্ণ সুবর্ণতে কিন্তু তার রাজধানী ছিল, মাথায় রাখবে এটা। পরের প্রশ্ন, আমাদের 6 নম্বর প্রশ্ন, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসি বা তোমার হচ্ছে যে তোমার রেলের বিভিন্ন পরীক্ষা, এনটিপিসি গ্রুপ ডির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এই প্রশ্নটা কি বলা হচ্ছে, 2011 সালের যে আদমশুমারি ছিল বা সেন্সাস ছিল, সেই অনুসারে ভারতের শহুরে, শহুরে মিন্স কি বলা হচ্ছে? আরবান পপুলেশন। আরবান বা শহুরে জনসংখ্যা বা আরবান পপুলেশন সংখ্যার শতাংশ কত ছিল? একটি আনুমানিক পরিসীমা প্রদান করুন। একটা আনুমানিক বলতে বলেছে কতটা আমাদের 2011 সালে আদমশুমারি অনুসারে বা জনগণনা অনুসারে কতটা আরবান পপুলেশন বা শহুরে মানুষের পপুলেশন ছিল, একটা আনুমানিক কিন্তু এখানে পরিসীমা প্রদান করতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল মনে রাখবে, ভারতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু রুরাল এরিয়াতে বসবাস করে, ইটস মিন গ্রামীণ অঞ্চলে বসবাস করে থাকে। সো এখানে শহুরে জনসংখ্যা যেহেতু কম বসবাস করে, অ্যান্সার হবে এখানে 30 থেকে 35% মানুষ কিন্তু এখানে আনুমানিক একটা বসবাস করে শহরে। এবারে যদি এটা 2011 সালের ডেটা অনুসারে পারফেক্ট বলা হয়, সেটা এখন কিন্তু বর্তমানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে এটা প্রচুর চেঞ্জ হয়ে গেছে। একটা আনুমানিক আমরা যদি দেখি, বলা হচ্ছে 31.16% মতো কিন্তু আরবান পপুলেশন বসবাস করত তৎকালীন সময়ে 2011 সালের সেন্সাস অনুযায়ী। এটা কিন্তু এই 30 থেকে 35%-এর ভিতরে আসে। তো 31-32%-এর কাছাকাছি মানুষ কিন্তু বসবাস করত কোথায়? শহরে। নেক্সট হচ্ছে কি, কোন চিত্রকলা শৈলী মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত? কোন চিত্রশৈলী মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত হচ্ছে ওয়ালওয়ারি চিত্র। ওয়াওয়ারি চিত্র, এটাকে ওয়ালওয়ারিও বলা হয়, যাই হোক, ওয়াওয়ারি চিত্রটি এখানে মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত। আচ্ছা, কলমকারী কোথাকার? অন্ধ্রপ্রদেশের চিত্র। অন্ধ্রপ্রদেশের চিত্রকলা হচ্ছে কলমকারী চিত্র। মধুবনী হচ্ছে বিহার রাজ্যের চিত্র, তাই না? আচ্ছা বলো তো দেখি, গোল্ড চিত্র বা গন্ড চিত্র কোথায় বিখ্যাত? গন্ড চিত্র হচ্ছে গোল্ড উপজাতির একটা চিত্র। গোল্ড বলে এক ধরনের উপজাতি মধ্য ভারতে বসবাস করে, সেই গোল্ড উপজাতির চিত্রকলা হচ্ছে এই গোল্ড চিত্র। ঠিক আছে, এই চিত্রকলাটা আমরা সাধারণত দেখতে পাই যেখানে গোল্ড উপজাতির মানুষেরা বসবাস করে। এদের বসবাস স্থান হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এই সমস্ত রাজ্যেরা বসবাস করে। সো এখানে তাদের কিন্তু এক ধরনের পেইন্টিং, গোল্ড পেইন্টিং বা গন্ড পেইন্টিং। অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন ক্ষেত্রে? প্রশ্ন নম্বর 8, অ্যাবেল প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অ্যাবেল পুরস্কার বা অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় গণিত ক্ষেত্রে, ম্যাথামেটিক্সে। 10 রাজার যুদ্ধের সম্পর্কে কোন উৎসে উল্লেখ পাওয়া যায়? কোনটিতে এখানে 10 রাজার যুদ্ধ সম্পর্কে আমরা উল্লেখ পাই? ব্যাটেল অফ 10 কিংস, 10 রাজার যুদ্ধের বর্ণনা আমরা কোথায় পাই?
10 রাজার যুদ্ধের সম্পর্কে উৎস উল্লেখ পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে ঋগ্বেদে কিন্তু আমরা পেয়ে থাকি। ঋগ্বেদ সব থেকে প্রাচীনতম বেদ হিসাবে পরিচিত, সব থেকে ওল্ডেস্ট। তো এখানে আমরা 10 রাজার যুদ্ধ সম্পর্কে উল্লেখ পেয়ে থাকি। পরের প্রশ্ন হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। গোবর গ্যাস সাধারণত নিচের কোন গ্যাসগুলোর সংমিশ্রণ? গোবর গ্যাসে কোন গ্যাসটা পাওয়া যায়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড জলীয় বাষ্প, নাকি প্রোপেন ও ইথিলিন? কিসের উল্লেখ আমরা পেয়ে থাকি বা কিসের মাত্রা বেশি পরিমাণে থাকে তোমার হচ্ছে গোবর গ্যাসে? বলো। এটা কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি জানো? সেটা হচ্ছে মিথেন বা CH4, মিথেনের সংকেত। তো মিথেন এবং তার সঙ্গে কি থাকে? CO2, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি সাধারণত গোবর গ্যাসে। তো অপশান এ আমরা সঠিক উত্তর বেছে নেব। মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গোবর গ্যাসের প্রধান উপাদান। এই গ্যাসগুলোর সংমিশ্রণে গোবর গ্যাস তৈরি হয়। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন কি? কমেন্ট করো সকলে। প্রশ্ন নাম্বার 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম ঘন্টা যেটা ফার্স্ট আওয়ার হয় সেটা ড্যাশের জন্য নির্ধারিত থাকে। প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম ঘন্টাটা কিসের জন্য নির্ধারিত থাকে? বলে ফেলো সকলে। খুবই দুর্দান্ত একটা প্রশ্ন এটা। কি হবে উত্তর? প্রতিটি অধিবেশনের প্রথম ঘন্টা কিসের জন্য নির্ধারিত থাকে? এটা হচ্ছে কোশ্চেন আওয়ার বা প্রশ্নকালের জন্য নির্ধারিত থাকে। কোশ্চেন আওয়ার বা প্রশ্নকাল। পরের প্রশ্ন, রাইচুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 12 নং প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাইচুরের যুদ্ধ কাদের মধ্যে হয়? এই প্রশ্নটা WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। রাইচুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাইচুরটা না দক্ষিণ ভারতে অবস্থিত। রাইচুর কোথায়? রাইচুর হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। রাইচুরটা হচ্ছে একটা দোয়াব। রাইচুর একটা দোয়াব। আচ্ছা বলো তো দেখি ডিয়ার স্টুডেন্টস, দোয়াব কাকে বলা হয়? দোয়াব আমরা সেই অঞ্চলটাকেই বলি যেখানে দুটি নদী প্রবাহিত হয়েছে এবং তার মাঝে সংকীর্ণ একটা ভূভাগ আছে, সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? সেই অঞ্চলটাকে আমরা বলবো দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী যে মাঝের স্থান থাকে, দুটি নদী সমান্তরালভাবে প্রবাহিত হয়েছে, তার মাঝের স্থানকে আমরা বলবো দোয়াব। তো রাইচুর দোয়াবটা কোন নদী, দুটো নদীর মাঝে অবস্থিত আছে জানো? রাইচুর দোয়াব অবস্থিত কৃষ্ণা নদী, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা অন্যতম প্রধান নদী। কৃষ্ণা নদী ও তার একটা উপনদী আছে। তার উপনদীর নাম কি? তার উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা। তো কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মাঝে অবস্থিত আছে এটা। ওকে, সো এই অঞ্চলটা খুবই উর্বর প্রকৃতির অঞ্চল ছিল, চাষাবাদের জন্য খুবই উর্বর ছিল। সো এই অঞ্চলটাতে দখল পাওয়ার জন্য দক্ষিণ ভারতের দুটি বংশ যেগুলো মধ্যযুগে ভারতে শাসন করেছিল, বাহমনি সালতানাত, বাহমনি যে বংশ, এবং বিজয়নগর সাম্রাজ্যের বিশেষ করে একজন শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এই বংশর মধ্যে কিন্তু মাঝে মধ্যে রাইচুর দোয়াবে যুদ্ধ লেগে থাকতো। তো 1520 সালে একটা এখানে যুদ্ধ হয়েছিল, এটা রাইচুর যুদ্ধ নামে পরিচিত, সবচেয়ে কিন্তু বড় যুদ্ধ রাইচুর অঞ্চলের এটা। 1520 সালে এই রাইচুর যুদ্ধটা হয়েছিল। 12 নম্বর প্রশ্ন এটা। কৃষ্ণদেব রায় একদিকে ছিল। নেক্সট, বর্তমানে কি কি ব্যাচ চলছে আমাদের TWS একাডেমিতে সেটা তোমরা দেখতে পারো। বর্তমানে TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে যেগুলোর মাধ্যমে তোমরা
প্রিপারেশন করতে পারো টিডব্লিউএস একাডেমি থেকে। এখানে ভর্তি হলে তোমরা কিন্তু বেস্ট কোয়ালিটির ক্লাস পাবে আমাদের কাছ থেকে। অলরাইট, তো যারা এখনো টিডব্লিউএস একাডেমিতে অ্যাডমিশন নাওনি সকলে কিন্তু টিডব্লিউএস একাডেমিতে অ্যাডমিশন নিয়ে নেবে। এখন অফার চলছে, তো অফারের মধ্যে সকলে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। টিডব্লিউএস একাডেমি, ইউর গেটওয়ে টু সাকসেস। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি। বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কোন দেশের সীমানায় অবস্থিত নয়? বঙ্গোপসাগর কোন দেশের সীমানায় অবস্থিত নয়? আচ্ছা, অ্যাট ফার্স্ট দেখো, বঙ্গোপসাগর অবভিয়াসলি ভারতের পাশে অবস্থিত, ভারতের সাথে সীমানা আছে বঙ্গোপসাগরের। ভারতের পূর্ব দিকে অবস্থিত আছে বঙ্গোপসাগর। এছাড়া বঙ্গোপসাগর তীরে যদি আমরা বিভিন্ন দেশ দেখি, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এই দেশগুলো কিন্তু সব বঙ্গোপসাগরের তীরে অবস্থিত আছে। এবং ভারতের একটা দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাও কিন্তু আমরা কোথায় পাবো? বঙ্গোপসাগরে পাবো। কিন্তু মালদ্বীপটা এখানে বঙ্গোপসাগরে নেই, তাহলে মালদ্বীপ কোথায় আছে? এটা ভারত মহাসাগরে আছে। ভারত মহাসাগরে আছে, আমাদের ভারতের প্রতিবেশী একটা দেশ। চলে এরপরে আমাদের দেখি 14 নম্বর প্রশ্ন। কোন অঙ্গাণুটি কোষের ট্রাফিক পুলিশ বা ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলা হয়ে থাকে? কোষ অঙ্গাণুর মধ্যে কোনটিকে ট্রাফিক পুলিশ বলা হয় কোষের? ওকে, সো কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গলগি বডিকে কিন্তু বলা হয়ে থাকে কোষের ট্রাফিক পুলিশ। গলগি বডি, এটার কাজ কি জানো? এরা সাধারণত গলগি বডি কি করে জানো? লিপিড, প্রোটিন, কোষে যে লিপিড, প্রোটিন অ্যান্ড তোমার হচ্ছে যে প্রক্রিয়াকরণগুলো হয়ে থাকে, এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন এনজাইমগুলো, হ্যাঁ, বিভিন্ন হরমোন, এগুলো কিন্তু সাধারণত এইটা কিন্তু তোমার হচ্ছে বহন করে থাকে। সো এই গলগি বডিকে কিন্তু আমরা সাধারণত কোষের ট্রাফিক পুলিশ বলি বা বহনে সাহায্য করে থাকে। খুব ইম্পর্টেন্ট এটা। গলগি বডি, এটা আবিষ্কারক যিনি আবিষ্কার করেছিলেন, গলগি বডির আবিষ্কারক হচ্ছে ক্যামেলিও গলগি, মনে রাখবে। ক্যামেলিও গলগি আবিষ্কার করেছিলেন গলগি বডি, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোম, এটাকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি, আবারও আমরা বারবার এই জিনিসটা মনে রাখবো, সুইসাইড ব্যাগ বলা হয় এটাকে। মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর। অনেক পরীক্ষায় প্রশ্নটা এসে থাকে বারবার, শক্তিঘর কাকে বলা হয় কোষের? মাইটোকন্ড্রিয়াকে কোষের কিন্তু শক্তিঘর হিসাবে বিবেচিত করা হয়। এছাড়া নিউক্লিয়াস, এটাকে আমরা কোষের কি বলি? কোষের মস্তিষ্ক বলে থাকি। কোষের মস্তিষ্ক এটাকে কিন্তু বলা হয়। নেক্সট আমাদের 15 নং প্রশ্ন, প্রশ্ন নং 15। এটার উত্তর কি হবে কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো। প্রশ্ন বলা হচ্ছে প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়? এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয় 1951 সালে দিল্লিতে। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? দিল্লিতে কিন্তু প্রথম এশিয়ান গেমস হয়েছিল 1951-তে। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা কে? বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ভারতের প্রাচীনতম বা ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ। ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটি? বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা প্রতিষ্ঠা হয়, বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় 1875 সালে। এটা আমরা অনেক সময় পরীক্ষায় আসতে দেখেছি প্রশ্ন, যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার বা ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, এটা কবে প্রতিষ্ঠা হয়? অনেক সময় প্রশ্ন দেয়। 1875-এ এটা প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রমচাঁদ রয়চাঁদ, ইনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এর বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক থেকে অনেক সময় প্রশ্ন আসে, এর সূচক কি? বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক কি হবে? বিএসই সেন্সেক্স, তাই তো? বোম্বে স্টক এক্সচেঞ্জের কি হবে? সেন্সেক্স।
হচ্ছে এর সূচক, সেন্সেস হচ্ছে এর সূচক। নেক্সট, পৃথিবীর সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? পৃথিবীর নয়, অ্যাকচুয়ালি এটা সৌরজগতের হবে, সৌরজগতের। সৌরজগতের সবচেয়ে বা সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহটা সবচেয়ে উষ্ণতম গ্রহ, সাথে সাথে শুক্র গ্রহটা কিন্তু সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ বা ব্রাইটেস্ট প্ল্যানেট কোনটি? সেটাও কিন্তু এই গ্রহটা। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 18। নতুন কর ব্যবস্থায় 0 থেকে 4 লাখ টাকা আয়ের কর হার কি হবে? অর্থাৎ 0 থেকে 4 লাখ টাকার ভিতরে, 4 লক্ষ টাকার ভিতরে কেউ যদি ইনকাম করে, তো তার করের হার কত হবে? তার করের হার হবে 0 বা নীল, তাকে কর দিতে হবে না, এটা হচ্ছে 0 বা নীল। এখানে চলো নিউ ট্যাক্স স্ল্যাবটা একটু দেখে নেওয়া যাক। 2025-26 এর জন্য যে নিউ আমাদের ট্যাক্স রেজিম বা ট্যাক্স যে স্ল্যাব তৈরি হয়েছে সেটা এখানে দেওয়া আছে ভালো করে। ইন দ্য নিউ ট্যাক্স রেজিম দ্য রিসিভড ট্যাক্স রেট স্ট্রাকচার উইল স্ট্যান্ড অ্যাজ ফলো। নিচে সেটার এখানে কিন্তু স্ট্রাকচার দেওয়া হলো। 1 থেকে 4 লাখ রুপিসের ভিতরে ইনকাম করলে নীল, তার কোনো ট্যাক্স দিতে হবে না। 4 থেকে 8 লাখ রুপিস 5% ট্যাক্স, অ্যান্ড 8 থেকে 12 লাখ রুপিস 10% ট্যাক্স, 12 থেকে 16 লাখ রুপিস 15% ট্যাক্স, 16 থেকে 20 লাখ রুপিস 20% ট্যাক্স, এবং 20 থেকে 24 লাখ রুপিস 25% ট্যাক্স, অ্যান্ড অল অ্যাভব যদি তুমি 24 লাখ রুপিস ইনকাম করো পার অ্যানাম, তাহলে কিন্তু তোমাকে এখানে ট্যাক্স দিতে হবে কত? 30%। 24 লাখের উপরে ইনকাম করলে 30% ট্যাক্স। তো এটা হচ্ছে নিউ ট্যাক্স স্ল্যাব, নিউ ট্যাক্স রিজিম এখানে দেয়া হলো, সকলে এটা দেখে রাখো। নেক্সট আমাদের প্রশ্ন আমরা দেখব, পরের প্রশ্ন কি? বিশ্বে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এটা আজকে তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে রাখবো, সকলে এটা বাড়ি থেকে করে রাখবে এবং সকলে কমেন্ট করে কিন্তু জানাবে এটার উত্তর কি হচ্ছে। যারা এখনো ক্লাসে লাইক করোনি একটাও, সকলে কিন্তু ক্লাসে লাইক করে ফেলো দ্রুত। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে কম জনঘনত্ব কোথায় আছে? ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল 8টি আছে। তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? অ্যান্সার হবে এটার উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু সবচেয়ে কম জনঘনত্ব আছে। এখানে যদি আমরা দেখি 46 জন প্রতি স্কোয়ার কিমিতে কিন্তু বসবাস করে। এখানে সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কিন্তু যদি বলা হয় কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি, বলো তো দেখি? কম জনঘনত্বের রাজ্য কোনটি? সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। অরুণাচল প্রদেশ হচ্ছে সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। এখানে প্রতি স্কোয়ার কিমিতে 17 জন করে কিন্তু বসবাস করে, 17 জন প্রতি স্কোয়ার কিমিতে বসবাস করে এখানে। নেক্সট আমাদের 20 নং প্রশ্ন, ভারতের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা নাম হচ্ছে আমুল। আমুল 4টি নতুন দুধের ধরন চালুর মাধ্যমে কোন দেশে তাজা দুধ রপ্তানি শুরু করে বা শুরু করেছিল? ওকে, কোন দেশে তাজা দুধ রপ্তানি আমুল শুরু করে? দ্রুত এটার উত্তর করো সকলে। আমরা এটা দিয়ে আজকের ক্লাসটি শেষ করব, আমাদের 20 নং প্রশ্ন এটা আমরা এখানেই ক্লাসটি এন্ড করব। তো এটার উত্তর কি হবে? আমাদের আমুল 4টি নতুন দুধের ধরন চালু করে তো তাজা দুধ রপ্তানি শুরু করেছে কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে সঠিক উত্তর হবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লেগেছে। স্বল্প টাইমের ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। প্রতিদিন এরকম ক্লাস দেখতে অবশ্যই TWS একাডেমিতে যুক্ত হবে সকলে। আর ক্লাসটিতে কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে বেশি করে, তাহলে আমরা কিন্তু এরকম ফ্রি লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা সাপোর্ট দেখাবে, আমরা কিন্তু ক্লাস করব। খুবই ভালো লাগে ক্লাস করতে তোমরা যদি সাপোর্ট দেখাও। তো অবশ্যই সকলে নেক্সট ক্লাসে আবার যুক্ত হবে। এখানেই আজকের ক্লাসটা আমরা তাহলে শেষ করে টাটা, ভালো থাকবে সকলে, বাই।